হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছে একটা নতুন ক্লাসে। চলো আজকে তোমাদের যেটা দেখাবো পরশর টেস্ট পেপার থেকে আজকে নিয়েছি আমরা ক্লাসটা। তা পরশর টেস্ট পেপার থেকে 2025 পেজ নাম্বার 385 কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এমসিকিউ এসিকিউ অঙ্কগুলো করাবো আমরা। তা চলো আমার সঙ্গে তোমাদের অঙ্কগুলো করতে হবে এবং এই বইটা খুলতে হবে। তাহলে দেখে নেবো আমরা অঙ্কগুলো কী বলছি। তো একের অঙ্কগুলো করাবো। একের অঙ্কগুলো এমসিকিউ টাইপের আছে প্রশ্ন। তাহলে একের 1 নম্বর প্রশ্নটা বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। আচ্ছা, এখানে দেখো কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ মানে আসলটা, মূলধন বলতে আসলটা যদি x হয় তাহলে 10 বছরের দ্বিগুণ বলতে আমাদের সুদ আসলটা যেটা হয়ে যাবে, সুদ আসল কত পেয়ে যাবো আমরা 2x পেয়ে যাবো। ঠিক আছে, কারণ কোনো মূলধনটা 10 বছরের দ্বিগুণ বলেছে, তাহলে সুদ আসল হবে 2x, এর দ্বিগুণ, আসলের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব, সুদ পেয়ে যাব। সুদকে আমরা আয় বলি। তাহলে এখানে দেখো সুদ কী করে পাবো, সুদ আসল থেকে আসলকে বিয়োগ করবা, সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা সুদ পাই। তাহলে সুদটা আমরা পেয়ে গেলাম x। এবার আমরা সূত্র জানি সুদের, আয় সমান সমান PTR/100। এটা হচ্ছে আমাদের সুদের সূত্র। আয় হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। আর নিচে 100 দিব, যেহেতু আর পার্সেন্টেজের জন্য নিচে 100টা হয়। তো চলো মানগুলো বসাও। এখানে আয়টা x পেলাম, আর এখানে দেখো আসলটা আমরা কিন্তু জানি x, আর সময় কিন্তু বলেছে এখানে 10 বছর, আর সুদের হারটা বের করতে বলেছে, আরটা আমরা বের হবে। এখানে x কেটে দাও, এখানে 1 থাকলো, এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমরা আরের মানটা কত দেখতে পাচ্ছি, 10 × 10। তাহলে অ্যান্সারটা আমাদের 10%, সুদের হারটা আমরা 10% পেয়ে গেলাম। দেখো বি নাম্বার অপশানটা মিলছে, তাহলে অ্যান্সার আমাদের বি। দেখো দুইয়ের প্রশ্নটাও আছে x² - 7x + 3 = 0। তাই দ্বিঘাত সমীকরণের বীজদের গুণফল বের করতে বলেছে। তা দেখো আমরা বীজদের গুণফল বের করব, বীজ দ্বয়ের গুণফল। দেখো বীজদের গুণফলে যেটা আমাদের সূত্র আছে সেটাকে c/a করতে পারবা। c/a বলতে আমরা কি বুঝি, একটা দ্বিঘাত সমীকরণ কী হয়, সাধারণ আকারটা a² bx + c = 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। দেখো এখানে a বলতে দেখো s² সহগ, তাহলে s² সহগ a, এখানে কিছু নেই তো 1 ধরবো। ঠিক আছে, আর b হচ্ছে x এর সহগ, তাহলে x এর সহগটা -7 আছে। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, দেখো এই ক্ষেত্রে আমাদের এটা আছে 1, আর এই ক্ষেত্রে আমাদের bটা কত আছে -7, আর সিটা যদি বলি সিটা কত আছে 3। ঠিক আছে, সিটাকে আমরা দেখো ধ্রুবক সংখ্যা বলা হয়। তাহলে এইভাবে আমরা দ্বিঘাত সমীকরণে a b c এর মানগুলো পেয়ে যাব। তাহলে বীজের গুণফল যেটা আমরা জানি c/a, তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। c বলতে আমরা দেখো 3, আর a তো এখানে 1, তা দেখো বীজের গুণফলটা আমরা 3 পেয়ে গেলাম। এটা আমাদের অ্যান্সার। আমাদের অপশান দেখাতে বলেছে, তাহলে অপশানটা আমরা দেখাবো। কত নম্বর অপশান মিলছে, সি নাম্বারটা মিলছে, তো অ্যান্সার সি। এবার 3-এর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে অকেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ AOB 60 ডিগ্রি হলে কোণ COD এর মান কত হবে। দেখো ছবিটা এঁকে আমি বুঝাই। আমাদের একটা বৃত্ত আছে, অকেন্দ্রীয় বৃত্ত। আমাদের এখানে দুটি সমান দৈর্ঘ্যের যে আছে, তাহলে আমরা একটা যে নিলাম AB, আর এইদিকে একটা যে নিলাম CD। তাহলে এটার নাম দেবো CD, আর এটা আমার AB যে নিলাম। যে দুটি দৈর্ঘ্য এখানে সমান বলে দিয়েছে, মানে এখানে AB সমান আমাদের কে আছে, CD আছে, সমান আছে। এবার কেন্দ্রবিন্দু এখানে ও কেন্দ্রবিন্দু। এবার আমাদের AOB দেখাচ্ছে, AOB এই যে আমাদের আছে, তাহলে এই কোণটা আমাদের বলে দিয়েছে, AOB কোণটা কত বলেছে, AOB কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে প্রশ্নে। এটা আছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের কোণ COD, তাহলে COD, ঠিক আছে, COD এই কোণের মানটা বের করতে বলেছে। তাহলে আমাদের COD কত হবে, কোণ COD এটা আমাদের বের করতে হবে। তা দেখো আমরা COD কোণটা কী করে পাবো, আমরা প্রথমে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। দেখো কী করে, আমরা নিচে দেখো ত্রিভুজ AOB ও ত্রিভুজ COD, ঠিক আছে, এই দুটো ত্রিভুজের এখানে আমরা লিখি COD। তাহলে দুটো ত্রিভুজের আমরা 3টা শর্ত সমান দেখাবো। দুটো ত্রিভুজের সর্বসম দেখাতে গেলে সেই দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখাতে হবে, হয় বাহু সমান দেখাও, নাহলে কোণ সমান দেখাও। আমরা দেখো আমরা কী পাচ্ছি, AB = CD পাবো, এই দুটো বাহু সমান, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে। তো আমরা AB = CD, এটা আমাদের কি প্রদত্ত বলতে এটা প্রশ্নেই দেওয়া আছে। আর আমরা কী পাবো, 2 নম্বরে পেয়ে যাব। দেখো তোমরা এই যে এই বাহুটা আছে OA, আর এই ত্রিভুজের OD বাহুটা, তাহলে OA আর OD তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে OA সমান সমান OD। আবার দেখো 3 নম্বরটা এদিকে যে বলো OB সমান সমান OC, এখান থেকে এদিকে আমরা OB আর এদিকে OC পেয়ে যাব। তা দেখো 3টা সূত্র আমরা সমান দেখালাম। এদের এরা কেন সমান? যদি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এখানে আমরা বলে দিই পাশে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা সমান হয়ে গেল। তা দেখো দুটো ত্রিভুজের 3টা সূত্র সমান দেখালাম, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। ত্রিভুজ AOB সর্বসম, দেখো সর্বসম চিহ্ন এভাবে সমান সমান দিয়ে একটু ঢেউ খেলানো COD। ঠিক আছে, দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে গেলাম। এবার দুটো ত্রিভুজ সর্বসম হলে সর্বসম ত্রিভুজে অনুরূপ যে কোণগুলো সমান হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো কোণ AOB সমান সমান হবে কোণ COD। ঠিক আছে, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ এরা, তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এখানে দেখো AOBর মান তো আমাদের জানা আছে 60 ডিগ্রি, তাহলে COD আমরা পেয়ে যাব কোণ COD কত পাবো আমরা 60 ডিগ্রি। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার। আমাদের কত নম্বর অপশানটা মিলেছে? B নাম্বার। তাহলে আমাদের অ্যান্সারটা অপশানটা আমাদের B নাম্বার। এবার দেখো 4 প্রশ্নটা কি বলছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? আচ্ছা, এখানে দুটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে। ঠিক আছে, দেখো আমরা দুটি শঙ্কুর, প্রথম শঙ্কুর ব্যাসার্ধ R1 নিলাম আর দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ R2 নিলাম। প্রথম শঙ্কুর উচ্চতা H1 আর দ্বিতীয় শঙ্কুর উচ্চতা H2। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ উচ্চতা ধরে নিলাম দুটো শঙ্কুর। তাহলে আমরা দুটো শঙ্কুর অনুপাত যেটা আমরা জানি আয়তনের অনুপাত, তাহলে শঙ্কুর আয়তন কি জানি আমরা? শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই R1² H1, এটা হচ্ছে প্রথম শঙ্কুর আয়তন। আর দ্বিতীয় শঙ্কু 1/3 পাই R2² আর H2²। ঠিক আছে, প্রথম শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন, এটা হচ্ছে অনুপাত, বাই মানে অনুপাত। তো এদের অনুপাতটা বলে দিয়েছে কত? 1:4 বলতে 1/4। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে আমরা আরেকটা জিনিস এখানে বলেছে, তাদের ব্যাসার্ধ অনুপাত বলে দিয়েছে। ব্যাসার্ধ বলতে R1/R2 কত বলেছে? তাদের ব্যাসার্ধ অনুপাত বলেছে 4:5, তাহলে 4/5। ঠিক আছে, তাহলে R1/R2 মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানে দেখো, আমরা এখান থেকে আমাদের যেটা বের করতে বলেছে, H1 H2 H2, এটা আমাদের কত হবে? তাদের উচ্চতা অনুপাত বের করতে বলেছে। তাহলে এখান থেকে কিন্তু দেখো বেরিয়ে আসবে অ্যান্সারটা। তাহলে এটা কেটে দাও, দেখো এরা মিলে গেছে, 1/3 পাই কেটে দিলাম। আর এখানে দেখো, এখান থেকে আমরা এই যে দেখো আমরা R1² আর R2² এটাকে আলাদা করলাম, আর H1/H2 এদেরকে আলাদা করে দিলাম 1/4। আর এখানে R1 আর R2 দেখো R1/R2 করলাম আর স্কোয়ারটা বাইরে, আর এখানে H1 আর H2 আমরা লিখে দিলাম, আর এদিকে 1/4। এবার দেখো এখানে R1 আর R2, ঠিক আছে, দেখো মানটা আমরা বের করে রেখেছি। তাহলে এখানে বসিয়ে দাও, R1 R2 মান হচ্ছে 4/5 তার হোল স্কোয়ার, আর H1/H2 থাক, এদিকে 1/4। তাহলে এখানে বর্গটা ভাঙলে কত হবে? 16 আর নিচে 25 ইন্টু H1/H2। ওয়ানটা একটু ছোটো করে দেবো, H1/H2 সমান 1/4। এবার আমরা সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাই, আচ্ছা এখানে দেখাচ্ছি আমি। তাহলে এখানে বা H1 আর H2 থেকে গেল, এদিকে 1/4 ছিল। দেখো 16/25কে ডান দিকে নিয়ে গেলে গুণের আকার আছে, মানগুলো উল্টে যাবে। তাহলে আমরা 16/25কে লিখতে পারবো এখানে 25/16। ঠিক আছে, মানটা উল্টে যাবে। তাহলে এখানে আমরা যদি দেখি কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পাবো? আমরা এখানে গুণ করে নেব। তাহলে এখানে দেখো বা H1 H2, তাই উপরে 25 আর নিচে কত? নিচে হবে আমাদের 16×4 = 64। অতএব H1 H2 H2 সমান কত পাবো? 25:64। দেখো উচ্চতা অনুপাত কিন্তু পেয়ে গেলাম 25:64। দেখো 25:64 কোথায় আছে? আমাদের ডি নাম্বার অপশানটা আছে। তাহলে আমাদের অপশানটা ডি, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম ডি। 5 অঙ্কটা দেখো, tan আলফা প্লাস cot আলফা সমান 2 যদি হয়, তাহলে আমাদের মানটা বের করতে বলেছে 10⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা, এর মানটা বের করতে বলেছে। তো দেখো আমরা এখান থেকে tan আলফা cot আলফার মানটা বের করতে পারবো। তাহলে আমরা tan আলফা লিখে দেব আর cot আলফাকে লিখবো 1/tan আলফা, এই থেকে 2 আছে। এবার আমরা tan আলফা দিয়ে সমীকরণটাকে গুণ করে দেব,
তাহলে ট্যান আলফাতে গুণ করলে এখানে ট্যান স্কোয়ার আলফা হয়ে যাবে, আর এদিকে ট্যান কেটে যাবে, কেটে গিয়ে এখানে 1টার থেকে যাবে, আর 2-এর সঙ্গে ট্যান আলফা গুণ 2 ট্যান আলফা। এবার আমরা বাঁদিকে নিয়ে আসবো সবাইকে, ট্যান স্কোয়ার আলফা, একে বাঁদিকে নিয়ে আসলে এখানে -2 ট্যান আলফা আর +1 = 0। এবার দেখো এটা কিন্তু আমরা পূর্ণবর্গের প্রকাশ, a² - 2ab, b বলতে এখানে 1 আছে আর b স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র, a বলতে ট্যান আলফা মাইনাস b এখানে 1 ধরবো, তাহলে তার হোল স্কোয়ার হলো 0। আচ্ছা 0 আছে বলে স্কোয়ার উঠে যাবে, তাহলে অতএব আমরা বলতে পারবো ট্যান আলফা -1 = 0, কারণ শূন্যের বর্গমূল তো শূন্যই হয়। তাহলে এখান থেকে আমরা কার মানটা পেয়ে যাবো, ট্যান আলফার মানটা। দেখো ট্যান আলফা 1 পেয়ে গেলাম, ট্যান আলফা যদি 1 হয় তাহলে আমরা কট আলফা পেয়ে যাবো 1, কারণ ট্যান আলফার উল্টোটা কট আলফা, ঠিক আছে, আর 1-এর উল্টো 1ই হয়, তাহলে ট্যান আলফা 1 হলে কট আলফা 1 হয়। এবার চলো মানগুলো বসিয়ে দিই এখানে, ট্যান আলফা তো 1, তাহলে 1-এর মাথায় 13, কট আলফা 1, তাহলে 1-এর মাথায় 13, তাহলে 1-এর পাওয়ার যাই হোক না কেন 1ই হয়, এখানেও 1 আর 1 যোগ করে 2, এটা আমাদের অ্যান্সার। দেখো আমাদের অপশান কত নাম্বার মিলেছে, আমাদের 2টা আমার মিলেছে বি নাম্বার অপশানটা। দেখো 6-এর প্রশ্নটা কী বলছে, আমাদের x1 x2 আর আছে x10 অবধি আছে, তাহলে এই রাশিগুলির গড় আমাদের বলে দিয়েছে 20, তাহলে এই রাশিগুলির গড় যদি 20 হয় তাহলে এই রাশিগুলির গড় কত হবে। তা দেখো আমরা প্রথমে এই রাশির গড় বলেছে, তার আমরা এখান থেকে গড় বের করি। গড় আমরা কি করে পাই, যতগুলো রাশি আছে সব রাশিগুলোকে যোগ করতে হয়, 1 থেকে 10 অবধি আছে, তা প্রত্যেক রাশির যোগ করব, আর নিচে কতগুলো রাশি আছে 1 থেকে শুরু 10 থেকে শেষ, তাহলে 10টা রাশি আছে, তাহলে 10 দিয়ে আমরা ভাগ করব, এভাবে আমরা গড় নির্ণয় করি। তাহলে এই গড়টা আমাদের কত বলে দিয়েছে 20, তাহলে এর মানটা আমরা 20 পেয়ে গেলাম। এবার দেখো এবার এদের গড় আমাদের বের করতে বলেছে, তাহলে এদের গড় পেতে গেলে তো এই রাশিগুলো যোগ করে আমরা ভাগ করব যতগুলি সংখ্যা রাশি আছে, তাহলে আমরা যোগ করব। প্রথমটা আছে আমাদের x1 + 4 প্লাস, তারপরটা আছে x2 + 4 প্লাস, এরকম চলবে কত দূর আছে x10 + 4, ঠিক আছে, মানে এখানে 1 থেকে 10টা কিন্তু আমাদের সংখ্যা আছে বা রাশি আছে, ঠিক আছে, কারণ 1 থেকে শুরু 10 থেকে শেষ, তাহলে রাশি কটা আছে 10টা, তাহলে নিচে আমাদের দেখো কত দিয়ে ভাগ হবে 10 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে দেখো আমরা কী করবো এক্সগুলো আমরা একদিকে করছি, তাহলে x1 + x2 প্লাস কতগুলো আছে x10 অবধি আছে, ঠিক আছে, আর এই যে 4 দেখো এদেরকে আমরা এক জায়গায় করলাম, আর প্লাস 4 দেখো কটা 4 আছে, 1টা 4 2টো 4, এরকম 1টা 4 2টো 4 কতগুলো 4 থাকবে 10টা 4 হবে, যেহেতু 1 থেকে শুরু 10 থেকে শেষ, 4ও কিন্তু এখানে 10টা 4 আছে, তা 10টা 4-এর যোগফল মানে 10 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, 10টা 4-এর যোগ করা বা 10 দিয়ে গুণ করা একই ব্যাপারটা, এভাবে আমরা পাঠ করে দিলাম, আর নিচে আমাদের আছে 10। এবার এই 10টা আমরা এঁকে দেবো, একবার এঁকে দেবো, মানে আলাদা আলাদা করে দেবো, তাহলে x1 + x2 প্লাস ডট প্লাস x10, আর 10টা আমরা এরও নিচে দিলাম প্লাস, আর এখানে 4 × 10 আছে, আর এই 10টা আমরা এরও নিচে দিয়ে দিলাম। এভাবে পৃথক করে আমরা দিতে পারবো, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আবার এটাই ফিরে আসবে। এবার দেখো এর মানটা আমরা বের করে রেখেছি, দেখো এই যে, তাহলে এর মানটা কত, এর মানটা তো 20, তাহলে এখানে আমরা দেখো 20 বসাই দিব, প্লাস এখানে 10 কেটে দাও, তারপরে 4 বাঁচলো, 4 যোগ করে আমরা কত পেয়ে যাবো 24। তো দেখো অ্যান্সারটা কিন্তু আমরা 24 পেলাম। কত নম্বর অপশানটা মিলছে আমাদের, এটা বি নাম্বার অপশানটা মিলছে, তো অ্যান্সার আমাদের বি। এবার 2-এর প্রশ্নগুলো আমরা দেখবো। 2-এর প্রশ্নগুলো এখানে শূন্যস্থান প্রশ্নগুলো আছে, তো 2-এর 1-এর প্রশ্নটা প্রথমে আমরা করাবো। তো 2-এর 1-এরটা বলছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত হবে। তাহলে এখানে দেখো আমাদের সমূল চক্রবৃদ্ধি আমরা বের করব, সমূল চক্রবৃদ্ধি কত, সমূল চক্রবৃদ্ধি এখানে বলে দিয়েছে, তাহলে আমরা যদি এখান থেকে বের করি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, ঠিক না, সমূল চক্রবৃদ্ধি, দেখো এর সূত্রটা হচ্ছে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে p বলতে দেখো আসলটা আমাদের এখানে কত বলেছে 100 টাকা, 100 টাকা ব্যাংকে জমা রেখেছিল, তাহলে আসল কিন্তু আমাদের এখানে 100 1 প্লাস, আর এখানে কিন্তু সুদের হারটা বের করতে বলেছে, সুদের হারটা আর, এটা আর থেকে যাবে, আর n সময়টা দেখো, সময় কত বছর 2 বছর, সময়টা হচ্ছে 2। এবার দেখো এই সমূল চক্রবৃদ্ধিটা এর মানটা কিন্তু আমাদের বলে দিয়েছে, কত বলেছে আমাদের, এর মানটা বলেছে 121 টাকা, তাহলে এটা আর সমূল চক্রবৃদ্ধিটা সমান, তাহলে অতএব আমরা লিখতে পারবো এই যে সমূল চক্রবৃদ্ধিটা 100 × 1 + r/100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে, হোল স্কোয়ার আছে,
তাহলে আমরা এর মানটা বলে দিয়েছি 121। তাহলে আমরা এর 121-এর সমান করে দিলাম। এটাও সমান চক্রবর্তী আর এও সমান চক্রবর্তী, তো দুটো আমরা সমান করি। এখান থেকে আমরা কার মানটা, আর এর মানটা বের করবো। তো আমরা প্রথমে 1 + r/100 কে আমরা বাঁ দিকে রেখে দিচ্ছি, এদিকে 121 আর 100টাকে নিচে নামালাম। এখানে তোমরা করো 121-এর বর্গমূল 11 আর 100-এর বর্গমূল হচ্ছে 110, ঠিক আছে। তাহলে আমরা দেখো 11/10 করে বাইরে স্কোয়ার করে দিলাম। 11-এর বর্গ 121 পেয়ে যাবা, 10-এর বর্গ 100 পেয়ে যাবা। এবার দেখো পাওয়ার সমান, তাহলে মূল সংখ্যা আমরা সমান করে নেব সূচকের নিয়মে। তাহলে 1 + r/100 সমান এদিকে 11/10। তাহলে এখান থেকে আমরা r এর মান বের করে নেব। তাহলে r/100 আর এদিকে একটা ওইদিকে বিয়োগ হয়ে তোমরা যে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তোমরা দেখো 1/10 পাবা, ঠিক আছে। একটা ওইদিকে বিয়োগ হয়ে ভগ্নাংশে যোগ বিয়োগ করে 1/10 পেয়ে যাবা। একটা শূন্য কেটে দাও। তাহলে তোমরা এখান থেকে r এর মানটা কত দেখতে পাচ্ছ, r এর মানটা দেখতে পাচ্ছ 10%। তাহলে আমাদের শূন্যস্থানে কত হবে অ্যান্সারটা, শূন্যস্থানে হবে 10%। এটা আমাদের অ্যান্সার। এবার 2-এর প্রশ্নটা দেখো, cos 53° বাই sin 37° এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা লক্ষ্য করো 53° আর 37° যোগ করো, এই যোগ করলে কিন্তু 90° পাবা। তাহলে আমরা কি করব, একজনকে রেখে দিলাম আর একজনকে সরাবো। 37°কে আমরা লিখব 37°-র জায়গায় 90° - 53° লিখতে পারবা, কারণ এটা বিয়োগ করলে তোমরা 37° পাবা। উপরে থেকে গেল cos 53° আর নিচে দেখো sin 90 মানে থিতা, পুরো কোণের সূত্র, এটা cos থিতা পাবা। তাই এখানে লিখব cos থিতা বলতে 53°। এবার দেখো দুটো সমান হয়ে গেছে, তাহলে দুটো সমান হলে উপর নিচে আমরা কেটে দেবো। তো উপর নিচে কেটে গেলে আমাদের থেকে গেল 1। তাহলে আমাদের এটাই অ্যান্সার, শূন্যস্থানে আমাদের 1 বসবে। এবার দেখো 3-এর অঙ্কটা বলছে x1, x2, চলছে কত দূর গেছে x 99, মানে 1 থেকে 99টা রাশি আছে। তাহলে এই যে রাশিগুলি, এই রাশিগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত। ঊর্ধ্বক্রমে মানে রাশিগুলি ছোট থেকে বড় সাজানো আছে, মানে এটা আছে, এটা বড় আছে, তারপরটা বড়, তারপরটা বড়, ঠিক আছে, ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তাহলে এইভাবে যদি সাজানো থাকে তাহলে আমাদের কী বের করতে বলেছে, মধ্যমা। দেখো আমরা মধ্যমা বের করবো রাশিগুলির, 1 থেকে 99টা রাশি আছে আমাদের। তাহলে মধ্যমা পাবো, দেখো কীভাবে মধ্যমা পাবো। এখানে দেখো এনটাকে দেখো, এন কতগুলো মোট রাশি আছে তাকে এন বলি আমরা। তাহলে এনটা আমাদের কী আছে, 99টা আছে রাশি, তাই এন হচ্ছে 99। তো 99 সংখ্যাটা কি, অযুগ্ম, মানে বিজোড় সংখ্যা, অযুগ্ম, ঠিক আছে। অযুগ্মকে বা বিজোড় সংখ্যা বলতে পারো, বা বিজোড় সংখ্যা, অযুগ্মকে বিজোড় সংখ্যা বলা হয়, ঠিক আছে, অযুগ্ম বা বিজোড় সংখ্যা। দেখো এনটা যদি বিজোড় সংখ্যা হয়, মানে এখানে যদি বিজোড় সংখ্যায় যদি থাকে রাশিগুলো, তাহলে মধ্যমা পাওয়ার যেটা নিয়ম সূত্র, তাহলে মধ্যমা হবে, মধ্যমা সমান সমান, মধ্যমা সূত্রটা হচ্ছে n + 1/2, ঠিক আছে, এততম মানটা, ঠিক আছে। এই সংখ্যাটা যত হবে তততম মানটা পাবো, এখানকার মানটা। তাহলে কততম মানটা আছে দেখো, তো আমরা এখানে দেখো এনের জায়গায় কত বসাবো, 99 + 1 আর নিচে আছে 2, এততম মান। তাহলে উপরে 100, 99 একে যোগ করে 100 আর 2 এততম মান। তাহলে এটা ভাগ করো, এটা আমরা কত হবে 50, 100কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 50তম মান। 50তম মানটাই আমাদের মধ্যমা হবে। তাহলে 50 বলতে দেখো প্রথমটা 1, তারপরটা 2, তাহলে 50 কত হবে, 3 4 কত করতে 50টা হবে x 50, তাই না। তাহলে দেখো 50তম মানটা হবে আমাদের x 50। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, শূন্যস্থানে বসবে আমাদের যে মধ্যমাটা x 50, এই মানটা বসাবা তোমরা। এবার দেখো 4-এর প্রশ্নটা বলছে ABCD একটি বৃত্তস্থ সামন্তরিক হলে কোণ A এর মান হবে কত। তাহলে বৃত্তস্থ সামন্তরিক বলেছে, দেখো আমরা একটা বৃত্তস্থ সামন্তরিকের ছবি আঁকি। দেখো আমাদের A B C D আর এখানে কত কেন্দ্রবিন্দু ও আছে, তাই না। তাহলে ABCD আমাদের বৃত্তস্থ সামন্তরিক। তাহলে বৃত্তস্থ সামন্তরিক আমরা কি জানি, বৃত্তস্থ সামন্তরিক আয়তক্ষেত্র হয়, তো এটা আমাদের জানতে হবে। আমরা লিখব যেহেতু বৃত্তস্থ সামন্তরিক যেহেতু বৃত্তস্থ সামন্তরিক একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। এটা আমাদের জানতে হবে যে বৃত্তস্থ সামন্তরিক কীভাবে আয়তক্ষেত্র হয়। তাহলে তাহলে আমরা ABCDটাকে কী বলতে পারি, ABCDটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এখানে অতএব ABCD একটি আয়তক্ষেত্র।
আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয় তা আমরা আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কী জানি আমরা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটাও 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যে এ কোণের মানটা বলেছিল, এ কোণ কত পেয়ে গেলাম, এ কোণ পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। এবার 5 প্রশ্নটা কি বলছে দেখো, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চং ও ড্যাশ এর সমবায়ে গঠিত। আচ্ছা দেখো, এক মুখ কাটা একটা পেন্সিল কীভাবে হয়, এই যে আমাদের পেন্সিল, ঠিক আছে, এই যে পেন্সিলটা এক মুখ যদি কাটা থাকে তাহলে এভাবে থাকে পেন্সিলটা। তোমরা যেহেতু রুল কাটা দিয়ে কাটো পেন্সিলটাকে, তো এরকম আকারটা হবে। তাহলে দেখো আমাদের এই যে অংশটা, এদিকার অংশটা আমাদের কি, এটা হচ্ছে চং, আর উপরের অংশটা হচ্ছে শঙ্কু। তাহলে এক মুখ কাটা যে পেন্সিলটা বলেছে কার আকৃতি নিয়ে আছে, চঙের আকৃতি নিয়ে আছে, আর এটা হচ্ছে শঙ্কুর আকৃতি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চং, এটা চং, আর এই আকৃতিটা কি দেখতে পাচ্ছি আমরা, শঙ্কু। তাহলে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে, শূন্যস্থানে চং তো বলে দিয়েছে, চং ও কী হবে, চং ও শঙ্কু, তাহলে অ্যান্সারটা হবে আমাদের শঙ্কু। শূন্যস্থানে তোমরা শঙ্কু বসাবা। দেখো 6 প্রশ্নটা বলছে a-2 × s² + 3x + 5 = 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটা মানে দ্বিঘাত সমীকরণ হবে না, তাই না? তাহলে এর কোন মানের জন্য এর মান বের করতে বলেছে। দেখো এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যখন এই পার্টটা s² সহগটা শূন্য হবে, তাই না? মানে এই পার্টটা শূন্য, মানে এটা যদি শূন্য হয়ে যায় তখন আমাদের s² থাকলো না, s² এই জায়গাটা শূন্য হয়ে যাবে। আর s² যদি না থাকে সমীকরণে তাহলে তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতেই পারবো না। কারণ একটা সমীকরণকে কখন দ্বিঘাত সমীকরণ বলি, যখন সমীকরণটার চলের ঘাতটা যখন 2 থাকবে, চলের ঘাত 2 থাকলে দ্বিঘাত সমীকরণ। আর এটা যদি 0 হয়ে যায় তাহলে তা এটা পুরোটা 0, তা তখন আমাদের এরা থাকবে, তার দ্বিঘাত সমীকরণ হবে না। তার দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে কখন, তা আমরা লিখব, এটা যদি আমরা 1 নাম দিয়ে দিই তাহলে লিখব অতএব 1 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি কখন, যদি a-2 0 হয়। ঠিক আছে, এই শর্তে। ঠিক আছে, a-2টা 0 হলে পরে 1 নং যে সমীকরণটা আছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখো এর মানটা পেয়ে যাব। তাহলে এ সমান কত হবে, 2, এর মান বের করতে বলেছিল, তাহলে এর মান 2, এটাই আমাদের অ্যান্সার। এবার 3 প্রশ্নগুলো করাবো। দেখো 3 প্রশ্নগুলো কিন্তু সত্য মিথ্যা প্রশ্ন আছে, তার সত্য মিথ্যা প্রশ্নগুলো আমরা দেখে নেব কী বলছে। 3 প্রশ্নটা বলছে নির্দিষ্ট আসলের উপর বার্ষিক সুদের হার সমান হলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান চেয়েছে, তাহলে না, এটা কিন্তু হয় না। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয় 1 বছরের ক্ষেত্রে। আমি এখানে দেখাবো জিনিসটা। তাহলে 1 বছরের ক্ষেত্রে হয়, এটা 1 বছরের ক্ষেত্রে কি হয়, সরল সুদ সমান চক্রবৃদ্ধি সুদ। এটা কিন্তু 1 বছরের ক্ষেত্রে হয় চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই তোমাদের, যেমন ধরো আসলটা নিলাম 100 টাকা। ঠিক আছে, আর সময়টাতে টি এখানে 1 বছর, সময়টা 1 বছর, আর সুদের হারটাকে আমরা 10% ধরে নিলাম। তাহলে এখানে দেখো, এখানে আমরা সরল সুদ যদি বের করি তাহলে সরল সুদ কত, সরল সুদের সূত্র হচ্ছে PTR/100। ঠিক আছে, PTR/100। চলো মান বসাও, P100, T 1 বছর, আর সুদের হার 10%, আর নিচে 100 কেটে গেল, দেখো 10 টাকা। তাহলে আমাদের 10 পেয়ে গেলাম সরল সুদ। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করছি, চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদ কী করে পাবো, সমূল চক্রবৃদ্ধি আগে বের করবো। সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে P × 1 + R/100, হোল টু দি পাওয়ার n, nটা এখানে আমাদের সময়, ঠিক আছে, আর -p। ঠিক আছে, এখানে nটা কি, n হচ্ছে আমাদের সময় কত বছর আছে, 1 বছর। ঠিক আছে, সময়টা আমাদের এখানে 1 বছর ধরেছি। চলো এখানে মানগুলো বসাও, P তো 100, 1 + R হচ্ছে 10%, 10/100, আর nটা হচ্ছে আমাদের 1 বছর, আর -p হচ্ছে 100। ঠিক
ঠিক আছে। আমরা দেখবো, দেখো 1 বছরের ক্ষেত্রে কী হবে, 1 বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদটা যা হবে চক্রবৃদ্ধি সুদটা তাই হবে। মানে সরল সুদ 10 পেয়েছি, দেখো এখানেও কিন্তু 10 পাবো মানটা। তোমাদের সরল করে আমি দেখাচ্ছি। এটা তো আমাদের 100, এখানে 0 0 কেটে গেল, এটা 10, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা 1 যোগ 1/10, এটা তোমরা পাবা 11 বাই কত পাবা, এটা পেয়ে যাবে 11/10 পেয়ে যাবা। ওকে, আর এটা আমাদের কত আছে, এদিকে আমাদের 100 আছে। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, এদিকে 0 কেটে গেল, এটা গুণ করে কত হবে 110, আর এদিকে আমাদের 100। তাহলে 110 থেকে 100 বাদ দাও, কত হবে 10। দেখো আমাদের সরল সুদ 10 পেয়েছি আর চক্রবৃদ্ধি সুদও 10 পেয়ে গেলাম। তাহলে এটা কিন্তু 1 বছরের ক্ষেত্রে, আর আমাদের এখানে 2 বছর বলেছে, তা 2 বছরের জন্য আমাদের কী হবে অ্যান্সারটা, যদি 2 বছর বলেছে তার জন্য আমাদের হবে অ্যান্সারটা হবে মিথ্যা। ঠিক আছে, অ্যান্সারটা কী হবে আমাদের মিথ্যা হবে, 2 বছর বলেছে মিথ্যা। দেখো 3-এর 2 নম্বর প্রশ্নটা বলছি x³ y, s² y² xy³ এইভাবে 3টা রাশি আছে। তাহলে এই বলেছে যে এরা ক্রমিক সমানুপাতি কী হবে। দেখো ক্রমিক সমানুপাতি হলে আমাদের কি হয়, যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা ক্রমিক সমানুপাতি ধরে কাজ করছি, ওই দিকে কি সমান আসবে, তাহলে আমরা এইভাবে লিখব, ক্রমিক সমানুপাতি হলে 3 জন, তাহলে x³ y = s² y², মানে মাঝেরটা দুবার আসবে সমান সমান, আবার লিখবো s² y² = xy³। ঠিক আছে, 3টি রাশি যদি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে এভাবে হয়। তাহলে আমরা দেখবো উভয় দিকে যদি সমান হয় তাহলে সত্য, আর উভয় দিকে সমান না হলে মিথ্যা। তাহলে এবার আমরা কি করি, বাই করে নিই, অনুপাত থাকলে বাই করা যায়, এখানে আমরা বাই করে নেব। এবার চলো কাটাকাটি করো, এখানে y² আছে, একটা y থাকবে, y² y³ আছে, তাহলে একটা y এখানে থাকবে, y কেটে দিলাম। এখানে দেখো এখানে s² x³, তাহলে এখানে একটা x থাকবে, এখানে x আর এখানে x, এখানে একটা x থাকবে, দুটো x ছিল, এদিকে x এদিকে x, দেখো সবাই কেটে যাচ্ছে, মানে 1 = 1। তাহলে এরা কিন্তু দেখো ক্রমিক সমানুপাতি আছে, ওই দিকে সমান পেয়েছি, তাহলে ক্রমিক সমানুপাতি এরা থাকবে। তাহলে অ্যান্সারটা আমরা কী পাবো, এখানে অ্যান্সারটা আমরা সত্য পেয়ে গেলাম, সত্য। 3-এর প্রশ্নটা বলছে sec² 27 ডিগ্রি - cot² 63 ডিগ্রি, মানে এর মানটা বলেছে 1 হবে। তা দেখবো আমরা সরল করে, এর মানটা যদি 1 আছে তাহলে সত্য, আর 1 না হলে মিথ্যা। তো দেখো আমাদের কি হয়, আমরা লক্ষ্য করো, আমরা যদি লক্ষ্য করি যে 27 ডিগ্রি আর 63 ডিগ্রি যোগ করলে পরে কত পাবা, 90 ডিগ্রি পাবা। 27 ডিগ্রি আর 63 ডিগ্রি যোগফলটা কত হবে, 90 ডিগ্রি পাবো। তাহলে আমরা একজনকে রাখবো, একজনকে সরাবো। তাহলে আমরা এখানে sec² 27 ডিগ্রি রেখে দিলাম, আর মাইনাস cot² 63 ডিগ্রি জায়গায় লিখবো আমরা 90 ডিগ্রি - 27 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে sec² 27 ডিগ্রি, আর এটা পুরো কোণের সূত্র লাগাবো, cot 90 ডিগ্রি - থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারবো tan থিটা, tan 27 ডিগ্রি, স্কোয়ার ছিল আমরা tan স্কোয়ার হয়ে যাবে, tan স্কোয়ার 27 ডিগ্রি। এবার তোমরা জানো যে কোণটা দেখো সমান চলে এসেছে, তাহলে sec² থিটা - tan স্কোয়ার থিটা, তো 27টাকে থিটা ধরি, তাহলে আমাদের এই মানটা কিন্তু 1 হয়, sec² থিটা আর tan স্কোয়ার থিটার মানটা কী হয়, 1 হয়। তাহলে এই মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম, দেখো 1ই বলেছিল, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কী পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম সত্য। দেখো এবার 5-এর প্রশ্নটা কী বলছে, অজাইব দুটির ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে x অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা। দেখো এখানে তোমাদের একটা ছবিটা আঁকাই, আমি x অক্ষ, এটা y অক্ষ, এটা x অক্ষ, তো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। ঠিক আছে, আর এখানে আমাদের ছেদ করেছে। তো এবার দেখো আমাদের দুটো অজাইব আমরা করবো, আমরা অজাইব দুটো করি, এই যে অজাইব, একটা এই অজাইব আর একটা আমাদের এই অজাইব। ঠিক আছে, এইভাবে অজাইবগুলো হয়। তাহলে দুটো অজাইব যে রেখা এখানে ছেদ করলো এই জায়গায়, তাহলে পি বিন্দু ছেদ করলো। তাহলে এখান থেকে দেখো যেটা বলেছে আমাদের যে অজাইব দুটির ছেদবিন্দু, তাই না, ছেদবিন্দু, এই যে ছেদবিন্দুটা x অক্ষের উপর যে লম্ব, এই যে x অক্ষের উপর লম্ব টানলে x অক্ষ, ঠিক আছে, এই যে x অক্ষটা আছে আর লম্বের যে ছেদবিন্দু, x অক্ষ ও লম্বের ছেদবিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দু, এটা আমরা এ বিন্দু ধরলাম। তাহলে x অক্ষ আর লম্বের যে ছেদবিন্দুটাকে বলেছে, এটা কি এই যে ভুজটা পাবো আমরা, তাই না, এই যে ভুজটা, এটা যদি আমরা ও হয় তাহলে OM, এটা কি OMটা আমাদের ভুজ, এটাকে ভুজ বলা হয়। ঠিক আছে, যে কোনো বিন্দুর দেখো XY যে একটা বিন্দু আছে, তাহলে এই প্রথম এক্সের পার্টটাকে বলা হয় ভুজ, আর এই যে ওয়াইয়ের পার্টটাকে বলা হয় কোটি। ঠিক আছে, তো এখানে যেটা প্রশ্ন বলেছে x অক্ষ আর অজাইব দুটির ছেদবিন্দুর যে লম্বটা আমরা পাবো, যে ছেদবিন্দুটা পাবো, এই ছেদবিন্দুটা কী হবে আমাদের,
যে এই ছেদবিন্দুর যে আমরা এক্স অক্ষের যে ভুজটা পাবো, তাহলে এক্স অক্ষের যে ভুজটাকে বলা হয় আমাদের মধ্যমা। তাহলে এটাকে বলবো আমরা মধ্যমা বলবো, ঠিক আছে। তাহলে ভুজটাই হবে আমাদের, এই যে ওএমটা হবে আমাদের মধ্যমা, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের কি বলেছে এখানে, এটা মধ্যমা, এটা আমাদের সত্যি হবে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের হবে এখানে সত্য। অ্যান্সারটা আমরা কী বলে দেবো, অ্যান্সারটা সত্য। আচ্ছা, তোমাদের আমি বইতে দেখাই। তাহলে বইতে তোমরা যদি যাও P- তোমরা বইতে চলে যাবা পেজ নাম্বার 354 পাতায় চলে যাও। তা 354 পাতায় যদি আমি তোমাদের দেখাই, এই যে দেখো দুটো অজাইব আছে, দুটো অজাইব ছেদ করেছে ধরো এই জায়গায়। তা এখান থেকে যে লম্ব টানলো দেখো, এই এক্স অক্ষের উপর যে লম্ব যে এম বিন্দুটা, তাহলে যে ওএমটা, ঠিক আছে, এখানে এম বিন্দুর যে ভুজটা, এম বিন্দুর ভুজই হলো আমাদের মধ্যমা। বলে দিয়েছে দেখো এম বিন্দুর, এখানে দেখো যে এম বিন্দুর ভুজ আমাদের হলো মধ্যমা, ঠিক আছে। তাহলে এম বিন্দুর ভুজের মধ্যমা এটা জানবা, তার জন্য আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে, ঠিক বলেছে কথাটা, তাই অ্যান্সার আমাদের সত্য। দেখো 6 প্রশ্নটা বলছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। আচ্ছা, দেখে নেব আমাদের কত আসছে। দুটি বৃত্ত আছে এখানে, একটা বড় বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত। দুটি বৃত্ত কী করেছে, বহিঃস্পর্শ করেছে। তাহলে এই জায়গা ধরে বহিঃস্পর্শ করেছে এই বিন্দুটি। আর এখানে দেখো, এখানে আমার কেন্দ্রবিন্দু, এই যে এই আমাদের একটা কেন্দ্রবিন্দু এই জায়গায়। তাহলে একটা এ কেন্দ্রবিন্দু, এটা বি কেন্দ্রবিন্দু, আর এখানে পি বিন্দু স্পর্শ করেছে। তাহলে দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ 7, এপিটা 7, আর পিবিটা ছোটো বৃত্তের ব্যাসার্ধ 3। তাহলে কেন্দ্রদের দূরত্ব এবি, যেটা কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবি আমরা কত পাবো, এখানে দেখো এপি যোগ এদিকে হচ্ছে আমাদের পিবি। এপি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, আর পিবিটা হচ্ছে ছোটো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এপি হচ্ছে 7, বড় বৃত্তের ব্যাসার্ধ 7 বলেছে, আর এই যে পিবিটা ছোটো বৃত্তের ব্যাসার্ধ 3 আছে, 7 3 10। তাহলে আমরা কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমরা 10 সেমি পাচ্ছি, কিন্তু এখানে বলেছে 4 সেমি। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, মিথ্যা। তাহলে অ্যান্সার হবে আমাদের মিথ্যা। এবার দেখো 4 প্রশ্ন আসলাম। 4 প্রশ্নগুলো আমাদের 2 মার্কের প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর পেয়ে যাবা। তো এবার 4 প্রশ্নগুলো আমরা সলভ করবো। দেখো ক্লাসগুলো যদি তোমাদের যদি ভালো লাগে, তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের কাছে এবং ভিডিওগুলোতে লাইক করো, ঠিক আছে। আর যারা নতুন আছো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আমার 4 অঙ্কগুলো করাবো। 4-এর 1-এর অঙ্কটা বলছি, দেখো আমাদের দীঘা সমীকরণ দেওয়া আছে x² - x = k × 2x - 1। তো দীঘা সমীকরণটা আছে, এই দীঘা সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হয়, তাই না। বীজদ্বয়ের সমষ্টি 2 বলে দিয়েছে, তাহলে k এর মান কত হবে, k এর মানটা আমাদের বের করতে বলেছে। তা দীঘা সমীকরণটা আমরা ভালো করে সাজাই। তো x² - x, তাহলে এখানে দেখো এটা যে গুণ করে দাও, এটা পেয়ে আবার 2kx আর -k, সবাইকে বাঁ দিকে নিয়ে এসো, x² - x - 2kx, আর এটা কত হবে, +k হয়ে যাবে, আর ডান দিকে 0। এবার x², এখান থেকে আমরা দেখো আমরা x কমন নিলে পরে 1, এটা প্লাস হয়ে যাবে 2k, বাইরে x, আর এটা হচ্ছে আমাদের k। এবার দেখো এখানে বীজদ্বয়ের সমষ্টি বের করব। তাহলে এখানে লিখব বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টির সূত্র আমরা জানি -b/a, ঠিক আছে। b বলতে হচ্ছে x এর সহগ, আর a বলতে হচ্ছে s² এর সহগ। তাহলে মাইনাস b, এখানে কত আছে, bটা আছে -1 + 2k, এটা আমাদের b আছে, আর a বলতে এখানে কিন্তু 1। এবার মাইনাস মাইনাস এটাতে প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 2k থেকে গেল, ঠিক আছে, 1 + 2k। তাহলে এবার দেখো এটা বীজদ্বয়ের সমষ্টি, আবার বীজদ্বয়ের সমষ্টি 2 বলে দিয়েছে। তাহলে অতএব আমরা বলতে পারবো 1 + 2k = 2। তাহলে এখান থেকে k এর মান বের করে নেব। তাহলে 2k, 2 থেকে 1 গেলে পরে আমাদের 1 থাকবে, তাহলে k এর মান কত পাবো এখানে, 1/2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 2 নম্বর প্রশ্ন দেখো 12/√15 - 5 এর হর কোঅর্ডিনেশন করতে বলেছে, হরের কোঅর্ডিনেশন করো। দেখো হরের কোঅর্ডিনেশন আমরা করতে পারবো সহজেই। কীভাবে করব, দেখো এখানে হরে যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে উপনিচ গুণ করব। আমাদের আছে √15 - 5 আছে, তো আমরা গুণ করব √15 + 5 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখানে হরে গুণ করব, তো আমরা লবেও গুণ করব, তাহলে লবে বসবে আবার √15 + 5। এখানে 12 √15 + 5 আছে, আর নিচে দেখো এখানে a - b × a + b, তাহলে a² মানে b² সূত্র। তাহলে a হচ্ছে √15 তার হোল স্কোয়ার, আর b হচ্ছে এখানে 5। তাহলে 12 √15 + 5, আর নিচে দেখো
রুট 15 স্কোয়ারটা শুধু 15 রুটটা উঠে যাবে, আর 25 স্কোয়ার কত হয়, সরি 5 স্কোয়ার হয় 25, 5 স্কোয়ার 25 হয়ে যাবে এটা। তারপরে দেখো 12 রুট 15 প্লাস 5, আর নিচে এখানে যে বিয়োগ করে এটা -10 পেয়ে যাবা, কাটাকাটি করো, 2×12 কিন্তু 5×10। তাহলে দেখো আমরা মানটা কত পাচ্ছি, আমরা মানটা পাচ্ছি মাইনাস কত 6/5, আর এদিকে আমরা পেয়ে যাচ্ছি রুট 15 প্লাস 5। তো এটাই আমাদের অ্যান্সার। হর করণী নিরসন বলতে দেখো হরে করণী থাকবে না, লবে করণী থাক কিন্তু হরে করণী থাকবে না, একে বলা হয় হর করণী নিরসন। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর 3 নম্বর প্রশ্নটা বলছে কোনো ব্যবসাতে a, b, c মূলধন অনুপাত বলে দিয়েছে 1/x, 1/y আর 1/z। 1/x = 1/y = 1/z। বছরের শেষে যে টাকা লাভ হয়েছে এর লাভের পরিমাণ কত। তাহলে দেখো এখানে আমাদের এটা বলেছে a, b ও c এদের মূলধনের অনুপাত আমাদের কত বলেছে 1/x = 1/y = 1/z। ঠিক আছে, এটা মূলধনের অনুপাত। আচ্ছা, অনুপাতগুলোকে আমরা দেখো পূর্ণ সংখ্যায় করব। ঠিক আছে, ভগ্নাংশ আছে, অনুপাত ভগ্নাংশ থাকলে পূর্ণ সংখ্যায় করে নিতে হয়। তাহলে আমরা কী করতে হবে, হরগুলি লসাগু x, y, z পাবা, লসাগু কত পাবা x, y, z পাবা। তাহলে x, y, z দিয়ে সবাইকে গুণ করব। তাহলে 1/x × x, y, z = 1/y × x, y, z আবার আছে 1/z × x, y, z। ঠিক আছে, লসাগুটা দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে x কাটবে, তাহলে আমাদের এখানে y, z থাকবে, আর এখানে y কাটবে, তাহলে আমাদের এখানে x, z থাকবে, এখানে z কাটবে, তাহলে আমাদের এখানে থাকবে x, y থাকবে। এবার দেখো আমাদের মোট লাভটা বলে দিয়েছে z টাকা, তাহলে এর লাভের পরিমাণ বের করতে বলেছে, এর লাভটা। তাহলে অতএব বলবো এর লাভ। দেখো এর লাভটা আমরা কী করে পাবো, এর মূলধন দেখো এটা। ঠিক আছে, তাহলে আমাদের উপরে থাকবে y, z আর নিচে আনুপাতিক যোগ। তাহলে আনুপাতিক যোগ বলতে y, z প্লাস x, z প্লাস x, y, এই যে আনুপাতিক যোগটা, আর গুণ হয় মোট লাভ দিয়ে। মোট লাভটা এখানে z বলেছে, এই যে মোট লাভ দিয়ে গুণ। তো এটাই হচ্ছে আমাদের এর লাভ, এত টাকা এর লাভটা। তো এটা যদি আমরা একটু সরল করি, তাহলে z গুণ করে z², তাহলে উপরে y, z², আর নিচে দেখো আগে x, yটা লিখি আমরা সাজিয়ে দিই x, y, তারপরে আমরা লিখবো ধরো y, z প্লাস x, z। তোমরা না সাজালে হবে, যেভাবে আছে সেভাবে রাখতে পারো। তাহলে এটাই কিন্তু আমাদের এর লাভ। অ্যান্সার আমরা পেয়ে গেলাম, আচ্ছা আমাদের অ্যান্সার। দেখো 4-এর 4 নম্বর প্রশ্নটা করাবো। এখানে বলছে কোনো স্থানের লোক সংখ্যা 13,310 জন ছিল, কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে। কী হারে মানে এখানে বৃদ্ধির হারটা বের করতে বলেছে, মানে 8টা। তা এখানে দেখো আগে জনসংখ্যা বলে দিয়েছে, আগে আমাদের কত ছিল লোক সংখ্যা, আগে লোক সংখ্যা ছিল, আগের যে লোক সংখ্যাটা ছিল 13,310 এতজন। আচ্ছা, এখানে কি হারে বৃদ্ধি পাবে আমরা ধরে নিই R% হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা লিখব 3 বছর বলেছে, 3 বছর পর জনসংখ্যাটা বলে দিয়েছে, তা আমরা 3 বছর পর জনসংখ্যা বের করব এটা থেকে। তো লিখব 3 বছর পর জনসংখ্যা মানে লোক সংখ্যা হবে। 3 বছর পর লোক সংখ্যা হবে। 3 বছর পর লোক সংখ্যা কত হবে দেখো, আমাদের সূত্র হচ্ছে P × ঠিক আছে 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো মানটি বসাও। P বলতে হচ্ছে এই যে আগে যেটা জনসংখ্যা ছিল লোক সংখ্যা 13,310, 1 প্লাস এখানে r এর মানটাই বের হবে, আর থাকে যাবে, আর nটা হচ্ছে সময় কত বছর 3 বছর। তাহলে 3 বছর পর এটা জনসংখ্যা হবে, আর এই জনসংখ্যাটা কিন্তু বলে দিয়েছে 17,280। তাহলে অতএব আমরা সমান লিখতে পারবো, অতএব 13,310 × 1 + R/100 হোল টু দি পাওয়ার 3। এই মানটা হবে এই যে এটা 17,280।
ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3, আর এই সংখ্যাটা দেখো এই 0 0 আমরা যদি কেটে দিই তাহলে উপরে থাকবে 17 28, আর এটা হবে আমাদের 13 31। দেখো এর ঘনমূল আর এর ঘনমূল জানতে হবে, এর ঘনমূল 12, এর ঘনমূল 11 হয়। ঠিক আছে, তাহলে আমার ঘনমূলটা তোমাদের উপর দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা ঘনমূল কী করে পাবা আমি এখানে দেখাই। দেখো আমাদের কথা আছে 17 28, একে লসাগু করে যাও, ঘনমূল পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে 2 দিয়ে করো, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 দিয়ে 4, 2 1 2, 2 2 4 হবে এটা, 2 দিয়ে 4, 2 1 2, 2 6 12, 2 1 2 0, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 দিয়ে 4, 2 7 14, 3 3 9, 3 9 27, এটা পাবা 3 3 9। ঠিক আছে, দেখো ঘনমূলটা কী করে পাবো, এখান থেকে দুটো 3টে 2-এর জন্য একটা 2 নিবা, আবার 3টে 2-এর জন্য এখান থেকে একটা 2, আর 3টে 3-এর জন্য একটা 3। তাহলে এদের গুণ করো, তাহলে এদের গুণ করে কত হবে, 2 2 3, 2 দিয়ে 4, 4 3 12। দেখো তাহলে আমরা এদের যে ঘনমূলটা পাবো 12। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব, উপরে লিখব 12, আর 1331, 1331কে যদি আমি দেখাই তোমাদের 1331, তাহলে এটা কত দিয়ে 11 দিয়ে করো, 11 কে 11। ঠিক আছে, এটা আমাদের 1 আছে, 11 দিয়ে 22, আবার 11 কে 11। তাহলে এখানে দেখো 11 দিয়ে আবার যাবে, 11 কে 11, 11 কে 11, 3টা 11, 3টা 11-এর জন্য একটা 11, তাহলে এর ঘনমূলটা আমরা 11 পাবো। তো এভাবে ঘনমূল লসাগু করে বের করতে পারবো। তাহলে এখানে আমরা 12/11 করে এভাবে ঘন চাপিয়ে দেবো, কিউব। ঠিক আছে, 1728-এর ঘনমূলটা 12, আর 1331-এর ঘনমূলটা কত, 11। তো এবার দেখো পাওয়ার সমান, এবার আমরা মূল সংখ্যা সমান করে দেবো। তাহলে 1 প্লাস r/100, আর এদিকে হয়ে যাবে 12/11। তাহলে এখান থেকে আর এর মানটা বের করবো। আচ্ছা, এখান থেকে আমি এই জায়গায় এখানে বের করে দেখাই। ঠিক আছে, এখানে আমি একটা লাইন তবু করে দিই আমি, r/100, 1টা ওদিকে বিয়োগ হয়ে তোমাদের দেখবা 1/11 পেয়ে যাবা। তাহলে এখান থেকে আর এর মানটা কত দেখতে পাচ্ছ, তো এখানে আর এর মানটা পেয়ে যাচ্ছ 100/11। ঠিক আছে, এখানে ভাগ করো, 11 99, তাহলে এখানে 99, এখানে 1 নামবে, তাহলে 9 পূর্ণ 1/11। দেখো তাহলে বা আর এর মানটা কত পেয়ে গেল, 9 পূর্ণ 1/11%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অতএব দিয়ে লিখবো কী হারে বৃদ্ধি পাবে, তাহলে লিখব যে লোক সংখ্যা 9 পূর্ণ 1/11% এত হারে কি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এইভাবে হবে আমাদের অঙ্ক। এবার দেখো 4-এর 5-এর প্রশ্নটা বলছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা দুটো নিয়মে আমি করাবো, তাই না, এই অঙ্কটা দুটো নিয়মে করা যাবে। তাহলে আমি প্রথম নিয়মটা তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে আগে হেডিং করে দিই, প্রথম নিয়ম। ঠিক আছে, এখানে দেখো আমাদের আসলটা বলে দিয়েছে, তাহলে আসলটা আমাদের আছে কত, আসল আমাদের বলে দিয়েছে 690 টাকা। ঠিক আছে, এটা আমাদের আসল আছে। এবার এখানে দেখো 1 বছরে যেটা আমাদের বের করব, তাহলে লিখবো অতএব এক বছরে, ঠিক আছে, কত টাকার, 1 বছরে 690 টাকার সুদ। ঠিক আছে, 1 বছরে 690 টাকার সুদ কত হবে, 690 ইন্টু 1/16। কেন, কারণ যে বলে দিয়েছে আমাদের বার্ষিক সুদ আসলের 1/16, তাই না, আসলের এই যে আসলের 1/16 বার্ষিক সুদটা, যেটা 1 বছরের ক্ষেত্রে বলেছে যে বার্ষিক মানে 1 বছর, তাহলে 1 বছরে 690 টাকা সুদ পাবো, 690 ইন্টু 1/16 এত টাকা পাবো। এটা হচ্ছে 1 বছরের ক্ষেত্রে। এবার আমাদের 8 মাসের চেয়েছে, তাই না, 8 মাসের এত টাকা সুদ কত হবে, তাহলে আমরা লিখবো অতএব 8 মাসের 690 টাকার সুদ, এটাই আমাদের বের করতে বলেছে। কত হবে দেখো, এখানে 690 ইন্টু 1/16 আছে। এবার 8 মাসকে দেখো যদি বছর করি, তাই না, তাহলে এটা গুণ হবে। তাহলে 8 মাসকে বছর করলে কত হবে দেখো,
8 বাই মাসকে বছর করলে মাসকে 12 দিয়ে ভাগ করে নিবা, তাহলে আমরা বছর পেয়ে যাবো। এটা নিয়ম, মাসকে 12 দিয়ে ভাগ করো তোমরা বছর পাবা। তাহলে এত, ঠিক আছে না, এই যেটাতে আমরা গুণ করলে আমরা অ্যান্সারটা পাবো। তাহলে এটা হবে আমাদের কিন্তু 8 মাসের সুদ। তো এটা সরল করে আমরা অ্যান্সার পাবো। দেখো আমরা 8 দিয়ে 16, আর এখানে 2 দিয়ে কেটে দেবো, 2 3 6, 2 4 8, 2 5 10। তাহলে উপরে আমরা কত পেয়ে গেলাম, উপরে 345, আর নিচে আমাদের দেখো 12 টাকা। এটা আমরা ভাগ করব, এটা যদি ভাগ করে দাও 345 কত দিয়ে ভাগ করবো 12 দিয়ে, আমরা নিব 12 দিয়ে 24, এটা হবে আমাদের 24। এটা আমাদের কত নামবে, এটা নামবে 0, এদিকে আমাদের 1, এটা আমাদের 5। এটা করবো আমরা 12 8 96, তাহলে 12 8 96, তাহলে কত নামবে, এটা হবে 9, ঠিক আছে। এবার দশমিক নিব, দশমিক জন্য 0 নিলাম। এবার নিব আমরা কত, 12 12 6 72, 12 7 84, 12 7 84 নিই আমরা 84, এখানে 6 নামাও, দশমিক জন্য 0, আর 12 5 60 হয়, 12 5 60। তা দেখো আমরা যেটা অ্যান্সারটা পেয়ে গেলাম কত, 28.75 টাকা, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার 8 মাসের সুদ। এটা হলো প্রথম নিয়ম, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু দ্বিতীয় নিয়মটা দেখাবো, এই অঙ্কের দ্বিতীয় নিয়ম আছে। তো চলো আমরা দ্বিতীয় নিয়মটা দেখে নিচ্ছি। তো এবার দেখো আমরা দ্বিতীয় নিয়মটা করে দেখাবো। তাহলে দ্বিতীয় নিয়ম আমরা লিখব, এখানে লিখব দ্বিতীয় নিয়ম, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেটা বলেছে, আমরা দুভাবে অঙ্কটা করব। প্রথমে এখানে দেখো, এখানে আমরা যেটা আসলটা ধরে নিব, আসলটা আমরা x ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের ধরি, এটা হচ্ছে আমাদের আসল, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের আসল, আসলটা আমরা x ধরে নিলাম। তাহলে অতএব আমরা সুদটা কত পাবো, সুদটা বলেছে দেখো আসলের এত অংশ 1/16, এটা আমরা সুদ পেয়ে গেলাম। এবার দেখো আমরা 1 বছরের সুদটা বের করে নিই। তাহলে 1 বছরের ক্ষেত্রে এটা 1 বছরের ক্ষেত্রে আয় সমান সমান PTR/100। চলো মান বসাও, আয় হচ্ছে এটা, আর এখানে আসলটাতে x, সময়টা 1 বছর, আর এখানে 8টা বের করবো সুদের হারটা, তাই না, সুদের হারটা আমরা এখানে বের করবো, x কেটে দিলাম। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে 25, এটা আমরা পেয়ে যাবো কত, এটা 4 4 16। তাহলে আমরা আরের মানটা এখান থেকে কত পাবো, আরের মানটা পাবো 25/4, ঠিক আছে। এবার আমরা 8 মাসের ক্ষেত্রে বের করি, ঠিক আছে। এবার করবো আমরা এখানে 8 মাসের ক্ষেত্রে, 8 মাসের ক্ষেত্রে, 8 মাসের ক্ষেত্রে আমরা বের করছি এটা সুদটা। তাহলে 8 মাসের ক্ষেত্রে যদি আমরা সুদটা বের করি, আয় সমান সমান PTR/100, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে 8 মাসের ক্ষেত্রে সুদটা। তাহলে অতএব এটা তো আমাদের সুদ। তাহলে 8 মাসের সুদটা দেখো, পি বলতে কত, পি বলতে আমাদের এই যে দেখো, যেটা হচ্ছে আসলটা 690, আর সময়টা দেখো টি বলতে এখানে দেখো 8 মাস, 8 মাসকে আমরা কত দিয়ে 12 দিয়ে ভাগ করবো, তাহলে বছরে আসবে এখানে। আর সুদের হারটা বের করলাম, এটা হচ্ছে 25/4, আর এটা হচ্ছে আমাদের দেখো 100টা নিচে 1/100। তাহলে এখানে আমরা সরল করব, এখানে আমরা কাটাকাটি করছি, দেখো এটা 25 4 100, ঠিক আছে। আর এখানে দেখো কাটাকাটি করব, এদিকে 4 2 8, আর এদিকে আবার কাটবো, এটাকে 2 2 2 4, ওকে। আর এই 2 দিকে কাটবো, 2 3 6, 2 4 8, 2 5 10। তাহলে এখানে দেখো 345 বাই আমরা 12 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা সুদটা কত পাবো, এটা ভাগ করে আমরা আগে ভাগটা পেলাম, আমরা আগে কত ভাগটা পেলাম 28.75, ঠিক আছে। তাহলে এত টাকা হবে সুদটা, এটা 8 মাসের ক্ষেত্রে। তাহলে এই অ্যান্সার। দেখো আমি দুইভাবে করে দিলাম অঙ্কটা, হ্যাঁ। আমার মতে প্রথম নিয়মটা খুব ভালো নিয়ম, প্রথম নিয়মটা তোমরা করতে পারো, ওটা কিন্তু ছোট অঙ্কটা আছে, তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে তোমাদের যেটা ইচ্ছা। আমি দুটো নিয়ম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, আর প্রথম নিয়মটা তোমাদের দেখালাম, ঠিক আছে। এবার দেখো 6এর প্রশ্নটা কী বলছে, ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB 6 সেমি, OD 8 সেমি এবং OA 5 সেমি। তাহলে OC এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমাদের একটা আয়তক্ষেত্র বলেছে ABCD, তাহলে আমরা একটা আয়তক্ষেত্রের ছবি আঁকি। আমাদের একটা আয়তক্ষেত্র A B C আর D। এবার দেখো আয়তক্ষেত্রের অভ্যন্তরে আমাদের ভিতরে একটা বিন্দু আছে, ঠিক আছে এখানে।
আচ্ছা আমরা এখানে দেখো বিন্দুটা আমরা এইভাবে দিলাম, এই জায়গায় এখানে আমাদের একটা বিন্দু আছে ও বিন্দু, তো আমরা যোগ করবো, এটা ও বিন্দু ও এ যোগ করি, ও এ ও বি আর এদিকে ও ডি, আর এখানে একটু যোগ করি, এটা যোগ করবো আমরা ও সি। তাহলে এই যে আমাদের বিন্দুটা, ঠিক আছে, বিন্দুটা আমরা এখানে নিয়ে এলাম, এই যে ও বিন্দু। তাহলে আমাদের মানগুলো দেওয়া আছে, দেখো এখানে ও এ বলে দিয়েছে, আমাদের এখানে ও এ বলেছে 5 সেমি, ও এটা আছে 5 সেমি, আর ও বি 6 সেমি, আর ও ডি বলেছে 8 সেমি। তাহলে এই যে ও সিটা আমাদের বের করতে বলেছে, ও সি আমাদের কত হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এভাবে আমাদের একটা নিয়ম আছে, তোমরা সূত্র অ্যাপ্লাই করে একবার করতে পারো। তাহলে আমরা লিখতে পারবো যেহেতু ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করে, ঠিক আছে, এটা হয়। তাই এখান থেকে যে মানগুলো বসিয়ে দিই, তা আমরা কার মানটা পেয়ে যাবো, এখান থেকে ও সির মানটা পেয়ে যাবো। আচ্ছা তোমাদের আমি দেখাবো এটা কি করে হয়, প্রমাণটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখো আমরা কি করব, প্রমাণটা দেখাতে গেলে অঙ্কন করব। আমরা এ বি আর সি ডির সমান্তরাল একটা সরলরেখা পি কিউ অঙ্কন করি ও বিন্দু দিয়ে। এখান থেকে আমরা যেটা আমাদের একটা সোজা হবে, এটা এই যে দেখো, তাহলে আমরা কি করলাম, আমরা পি কিউ সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম এ বি এবং ডি সির। তাহলে এখানে অঙ্কন করেছি, অঙ্কনটা আমাদের কি হয়েছে, আমরা এ বি সমান্তরাল পি কিউ হয়েছে আর সমান্তরাল ডিসি হয়েছে, ঠিক আছে, এরা সমান্তরাল। তাহলে এ বি সিটি যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আমাদের এ বি কিউ পি এটা আয়তক্ষেত্র এদিকে পাবো, আর এদিকে পি কিউ সি ডি এটা একটা আয়তক্ষেত্র পাবো, তাই না। এখানে দুটো আয়তক্ষেত্র ভাগ হয়ে যাচ্ছে কিন্তু সমান্তরাল আছে। তাহলে এবার দেখো, তাহলে এরা কী হবে, আয়তক্ষেত্রের কোণগুলো এটা 90 ডিগ্রি হয়, এটা সব কিন্তু সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এটা সমকোণ সব সমকোণ পেয়ে যাবো এগুলো। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজটা নিচ্ছি, সমকোণী ত্রিভুজ আমরা নিব এওপি থেকে দেখো আমরা করব অতিভুজ স্কোয়ার ও এ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওপি স্কোয়ার এপি স্কোয়ার আর প্লাস ওপি স্কোয়ার। এই ত্রিভুজটা নিলাম, এবার এই ত্রিভুজটা নিচ্ছি আমরা। তাহলে এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, এটা নিব আমরা সিও কিউ থেকে। দেখো এখান থেকে আমরা অতিভুজ হচ্ছে আমাদের ওসি, তাহলে ওসি স্কোয়ার সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। এবার আমরা কী করবো, এই দুজনকে যোগ করে নিই। আমরা এখানে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার আমরা যোগ যদি করি, তাহলে আমরা পাবো এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস এদিকে সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এপি সমান তো বি কিউ হবে, যেহেতু একটা কি আয়তক্ষেত্র এগুলো, তাহলে এপির জায়গায় আমরা বি কিউ লিখে দেবো। তাহলে এপির জায়গায় দেখো আমরা লিখছি বি কিউ, তাহলে বি কিউ স্কোয়ার। আচ্ছা ওপি স্কোয়ার থাক প্লাস, এবার দেখো সি কিউর জায়গায় আমরা সি কিউ সমান বলতে পারবো পিডি, যেহেতু আয়তক্ষেত্র এগুলো, তাহলে সি কিউ সমান পিডি। তাহলে আমরা সি কিউর জায়গায় আমরা লিখে দিচ্ছি পিডি, তাহলে পিডি স্কোয়ার আর ও কিউ স্কোয়ারটা আমরা রেখে দিলাম। এবার আমরা একটু সাজাই, আমরা বি কিউ স্কোয়ার, এই যে বি কিউ স্কোয়ার আর এই যে ও কিউ স্কোয়ার, এটা হচ্ছে লম্ব আর ভূমি, তাই না, লম্ব আর ভূমিকে এক জায়গায় লিখি। তাহলে এই যে ও কিউ স্কোয়ার এখানে আছে, তাহলে বি কিউ স্কোয়ার আর ও কিউ প্লাস ও কিউ স্কোয়ার এক জায়গায় লিখলাম, ঠিক আছে। আর এদিকে আমাদের দেখো পিডি স্কোয়ার আর ওপি স্কোয়ার, এই যে পিডি স্কোয়ার ওপি স্কোয়ার একে এক জায়গায় লিখি, তাহলে পিডি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য করো, এটা মানে এই সমকোণী ত্রিভুজ, দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে কী হবে অতিভুজ স্কোয়ার। তাহলে এই যে বি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, তাহলে কী পাবো, ও বি স্কোয়ার পাবো, অতিভুজ স্কোয়ার। তাহলে এই দুটোর মানটা আমরা কী পাবো, পেয়ে যাবো আমরা অতিভুজ স্কোয়ার মানে ও বি স্কোয়ার। আর এটা দেখো পিডি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, মানে এই ত্রিভুজটা দেখো পিডি স্কোয়ার ভূমি আর লম্ব হচ্ছে ওপি স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তা আমরা অতিভুজ স্কোয়ার মানে ওডি স্কোয়ার হবে। তাহলে এর মানটা আমরা কী লিখতে পারবো, ওডি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখে দেবো ওডি স্কোয়ার। তা দেখো আমাদের দেখো যেটা বলেছিলাম যে এটা এখান থেকে এটা সূত্র হয়, তো আমরা সূত্রটা প্রমাণ করে দিলাম। তাহলে আমাদের কার মান বের করতে বলেছে ওসি, তাহলে আমরা ওসি স্কোয়ার এদিকে থাকবে, তাহলে এদিকে
ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, আর এই যে ওয়েটা আমরা এদিকে পাঠিয়ে দিলে মাইনাস ওএ স্কোয়ার হবে। এবার মানগুলো বসিয়ে দাও। ওবি আছে কত 6, 6-এর স্কোয়ার, ওডি আমাদের 8, 8-এর স্কোয়ার মাইনাস ওএ আছে 5, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার 36, 8-এর স্কোয়ার 64, 5-এর স্কোয়ার 25। তাহলে এখানে দেখো আমি একটু এখানে দেখাই এদিকে, তাহলে আমরা পেয়ে যাবো অতএব ওসি স্কোয়ার কত পেয়ে যাবো। দেখো এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের 100, আর 100 থেকে 25 বিয়োগ হবে। আচ্ছা আমি এখানে লিখি যোগটা 100 হলো, তারপরে 25টা বিয়োগ দিলাম, তাহলে ওসি স্কোয়ার সমান সমান পেয়ে যাবো। দেখো 100 থেকে 25 বাদ দিলে 75, তাহলে ওসি কত হবে √75। তাহলে ওসি সমান সমান 75কে যদি ভাঙাও এটা তোমরা পাবা 5 × 5 × 3 পেয়ে যাবা। তাহলে ওসি কত পেয়ে যাচ্ছ, 5টা বের হবে আর 3টা থেকে যাবে, তাহলে এত সেমি। এটাই আমাদের অ্যান্সার। ওসির মানটা বের করতে বলেছিল, তাহলে ওসি পেয়ে গেলাম 5√3 সেমি। এবার দেখো 7-এর প্রশ্নটা কী বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, বৃত্তটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। তা দেখো দুটি বৃত্ত আছে এখানে, একটা বড় বৃত্ত আছে আর একটা ছোট বৃত্ত আছে। এই যে আমরা একটা ছোট বৃত্ত দেব, তাহলে আমাদের দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, আমরা এখানে এ আর এখানে আমরা বি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বলেছে, সরল সাধারণ স্পর্শক আমরা এখানে এই যে দেখা আছে, তাই যে আমাদের এটা সিডি নাম দিয়ে দিলাম। তাহলে সিডি আমাদের কি সরল সাধারণ স্পর্শক, এই সিডি দৈর্ঘ্য বের করতে বলেছে, আমাদের সিডি কত হবে, সিডির মানটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এটাতে আমাদের শর্টকাট নিয়ম, আমরা এই যে এবি দূরত্ব তো বলে দিয়েছে, এবি দূরত্ব কত বলেছে এখানে 13 সেমি। তাহলে এটাকে আমরা ধরো যদি ডি ধরি, আর ব্যাসার্ধগুলো যে ব্যাসার্ধ আমরা এখানে যোগ করব, ঠিক আছে, এই বিন্দুটা সি, আর এদিকে এখানে ডিবি যোগ করে নেব। তাহলে ব্যাসার্ধ এখানে দেখো বড় ব্যাসার্ধ R1 যেটা আমরা এসি নেব, সেটা আমাদের কত, এখানে আমাদের বলেছে 8 সেমি, 8, আর ছোটো ব্যাসার্ধ R2টা আমাদের বিডি, তার মানটা বলেছে কত 3। তাহলে আমাদের দেখো এই যে সিডি পাওয়ার যে সূত্রটা, সিডি পাওয়ার সূত্রটা হবে √d² মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা যে মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা কি আমরা সিডি দৈর্ঘ্য পেয়ে যাবো। এটা তো শর্টকাট নিয়ম, আমরা দেখাবো যে কি করে এটা হয়, তাই না সূত্রটা। তাহলে আমরা প্রমাণটা দেখাচ্ছি তোমাদের। তা আমরা কি করব, তার জন্য আমরা করবো এবি এর সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখা টানবো। এখান থেকে দেখো এইভাবে, এই যে আমরা একটা সরলরেখা টানলাম, এর নাম দিয়ে দিলাম পি। তাহলে এবি এর সমান্তরাল সরলরেখা আমরা পিডি করেছি, মানে এখানে আমাদের সমান্তরাল আছে এবি, সমান্তরাল আছে পিডি, এটা সমান্তরাল। তাহলে দেখো এই কোণগুলো তো আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এর সঙ্গে এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, তাই না। এরা হচ্ছে যেহেতু আমাদের লম্ব সরলরেখা, এরা সমান্তরাল আছে। আর এই কোণটা দেখো ছেদকের একই পাশের কোণগুলো কি হয়, সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশের কোণ দুটির যোগফল 90 ডিগ্রি, তাহলে একজন 90 ডিগ্রি হলে এও কত হবে 90 ডিগ্রি, তাহলে এ কত পেয়ে যাবো, এ পেয়ে যাবো 90 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজের 3টা কোণের 3টা কোণ 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে 4টা কোণের যোগফল হয় 360 ডিগ্রি, তাহলে এও দেখবা এও পাবো আমরা 90 ডিগ্রি। তাহলে এই যে দেখো আমরা এটা কি পেয়ে গেলাম, এটা আমরা আয়তক্ষেত্র পেয়ে গেলাম এটা, ঠিক আছে। তাহলে 4টি কোণ 90 ডিগ্রি পেয়ে গেছি, প্রতিটি কোণ যদি 90 ডিগ্রি করে হয় তাহলে এটাকে আয়তক্ষেত্র বলতে পারবো। তো এটা যদি আয়তক্ষেত্র হয় তা দেখো এখানে এবি সমান সমান, ঠিক আছে, আমরা বলতে পারবো। তাহলে অতএব এখানে দেখো এবি আর ডিপি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। তাহলে এখানে আমরা সমান পেয়ে যাবো, দেখো এবির সঙ্গে পিডি সমান, এবির মান 13, তো পিডির মান 13 সেমি। এবার দেখো এপির সঙ্গে কে পাবা বিডি সমান, বিডি এটা সমান হবে, বিপরীত বাহুগুলি সমান আয়তক্ষেত্রের। এবার আমরা দেখো আমরা পিসি নির্ণয় করব। তাহলে পিসি কত পাবো, দেখো পিসিটা পাবো পুরো এসি থেকে আমরা বাদ দিব এপি, আর এপি হচ্ছে বিডি। তাহলে পিসিটা কত পেয়ে যাবো, এসিটা হচ্ছে আমাদের 8, আর এপিটা হচ্ছে দেখো এপি আর বিডি সমান, তাহলে এটা আমরা বসাতে পারবো এর মানটা তো আমাদের কত 3, তাহলে এপির জায়গায় আমরা 3 বসাই দেবো, তাহলে পিসি আমরা 5 পেয়ে গেলাম।
এবার এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ পিসিডি থেকে আমরা কি করব, অতিভুজ স্কোয়ার করব। তাহলে এখানে দেখো অতিভুজ স্কোয়ার বলতে এখানে হবে আমাদের অতিভুজটাকে পিডি, তাহলে আমরা লিখব পিডি স্কোয়ার পিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই না? তো এখান থেকে সিডি স্কোয়ার মানটা বের করবো। তাহলে মানগুলো বসাই আমি আগে। তাহলে পিডি কত, পিডি হচ্ছে আমাদের 13 স্কোয়ার সমান আর পিসি আমাদের কত, পিসি 5 পেলাম, তাহলে 5 স্কোয়ার, আর এখানে সিডি স্কোয়ার। তাহলে এখান থেকে সিডি স্কোয়ার কত হবে, সিডি স্কোয়ার হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা ওইদিকে চলে গেল। তাহলে সিডি স্কোয়ার এটা হচ্ছে 169 হবে, এটা 13 বর্গটা, এটা 25, ঠিক আছে? আমি এখানে দেখাই। তাহলে এখানে দেখো অতএব সিডি স্কোয়ার কত পাচ্ছ, তো এটা যদি বিয়োগ করো তো এটা পেয়ে যাবে 144। তাহলে যদি সিডি স্কোয়ার 144 হয় তাহলে সিডির মানটা কত পাবো, 144 বর্গমূল 12, ঠিক আছে? তাহলে আমাদের দেখো আমরা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা লিখব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, আমরা কত পেয়ে গেলাম, 12 সেমি। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 8 প্রশ্নটা কী বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো একটা ঘড়ি আছে, ঠিক আছে? এখানে আমাদের যে ঘন্টার কাঁটা, ঠিক আছে, একটা মিনিটের কাঁটা হয়, মিনিটের কাঁটাটা বড় হয়। তাহলে এই যে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় এক পাক ঘুরে, আমরা জানি 12 ঘন্টায় আবার এখানে ফিরে আসবে। তাহলে ঘন্টার কাঁটাটা আমরা বলতে পারবো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে। দেখো এক পাক ঘোরা মানে কি 360 ডিগ্রি, এক পাক ঘোরা মানে 360 ডিগ্রি। তাহলে এখানে আবর্তন করে 360 ডিগ্রি, আর এখানে আমাদের 1 ঘন্টায় বলেছে। তাহলে এখানে 1 ঘন্টায় আবর্তন করে কত, 360 ডিগ্রি বাই 12, ঠিক আছে? এটা আমাদের এতটা কোণ আবর্তন করছে 1 ঘন্টায়, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে যেহেতু হয় 12 আর এখানে হয় 1, এখানে হবে 2, তাহলে ঘন্টার কাঁটাটা এখানে আসবে এই জায়গায়। তাহলে এই কোণটা হয়, তাই না? এই কোণটা তোমাদের বলে দিই, এই কোণটা হচ্ছে 360 ডিগ্রি বাই 12, এই কোণটা। তাহলে আমাদের এই কোণের কী মান বের করতে বলেছে, এই কোণটার বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে লিখব 360 ডিগ্রি বাই 12, এত এর বৃত্তীয় মান। দেখো যে কোণের বৃত্তীয় মান বলবে সেই কোণটাকে আমরা কি করব, 360 ডিগ্রি বাই 12, তাহলে এই কোণটাকে গুণ করব কত দিয়ে, পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করব, ঠিক আছে? তখন আমরা বৃত্তীয় মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কাটাকাটি করি, এটা যে কাটো এটা দুবারে হয়ে যাবে, 180 2 360 ডিগ্রি আর 2 6 12। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পাই বাই 6 পেয়ে গেলাম। তাহলে আমাদের ঘন্টার কাটার 1 ঘন্টার যে বৃত্তীয় মানটা বের করতে বলেছিল, তাই না, সেটা আমাদের এটা। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। দেখো 9 নম্বর প্রশ্নটা বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 হলে থিতার মান বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা থিতার মানটা বের করে দেখাবো। আচ্ছা, tan 4 থিটা আর tan 6 থিটাকে আমরা এইদিকে নিয়ে আসি, তাহলে 1/tan 6 থিটা। তাহলে এখানে দেখো এটাকে আমরা কত লিখতে পারবো, 1/tan, তো এটাকে আমরা cot 6 থিটা লিখতে পারবো। এবার কটকে যদি আমরা tan করি তাহলে পুরো কোণের সূত্র 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, ঠিক আছে? এটা আমাদের থিতা আছে। তাহলে এভাবে আমরা করতে পারবো, তাই না? তাহলে দেখো ওই দিকে tan ভেনিস করে দাও, তাহলে tan যদি ভেনিস হয়ে যায় তাহলে কোণগুলো থেকে যাবে এদিকে 4 থিটা সমান আমাদের থিতা আছে, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এভাবে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা কী করব, আমরা এদিকে থিতাগুলো এদিকে নিয়ে আসলে 4 থিটা আর মাইনাস 6 থিটা প্লাস 6 থিটা, তাহলে এদিকে tan থিটা হয়ে যাবে যোগ করে 90 ডিগ্রি, 10 দিয়ে কাটাকাটি করব, এটা আমরা কত পেয়ে যাবো, 9 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে থিতার মানটা কত পেয়ে গেলাম, থিতার মানটা পেলাম 9 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। থিতার মান বের করতে বলেছিল। এবার 4-এর 10 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তা দেখো
দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ R1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 নিলাম। তাহলে এইভাবে নিয়ে আমরা প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হয় 4 পাই R1 স্কোয়ার, এটা হচ্ছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বাই দ্বিতীয় গোলকের বক্রতল 4 পাই R2 তার স্কোয়ার। ঠিক আছে, আর এই দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাতটা বলে দিয়েছে 1:4, তাহলে 1/4। এখানে 4 পাই কেটে দিলাম, এটাকে আমরা লিখব বা R1 বাই R2 তার হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে 1/2 তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে দেখো R1 বাই R2 মানটা পেয়ে যাচ্ছি 1/2, পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান। ঠিক আছে, সূচকের নিয়মে এটা করতে পারবো। এবার দেখো দুটি গোলকের আয়তনের অনুপাত, তার মানে এখানে লিখবো দুটি গোলকের আয়তনের অনুপাত, দুটি গোলকের, তাদের বলতে দুটি গোলকের আয়তনের অনুপাত। দেখো দুটি গোলকের আয়তনের অনুপাতটা কী হবে, তা দুটি গোলকের আয়তনের অনুপাত হয়, দেখো প্রথম গোলকের আয়তন 4/3 পাই R1 কিউব। ঠিক আছে, এবং গোলকের আয়তনের সূত্র, দ্বিতীয় গোলক আছে 4/3 পাই R2 কিউব। আচ্ছা, একই মানগুলো আমরা কেটে দিলাম এখানে দেখো, তাহলে এটা আমরা R1 বাই R2 তার কিউব করে দিব, আর R1 বাই R2-র মানটা 1/2 বসিয়েছি, তাহলে 1/2 তার কিউব, তাহলে এটা দেখো 1/8 পেয়ে যাবো এটা। তাহলে দেখো আমরা এটা 1:8 পেয়ে গেলাম। তাহলে দুটি গোলকের আয়তনের অনুপাতটা কত পেলাম 1:8, তাহলে এটা আমাদের অ্যান্সার 1:8। এবার দেখো 4-এর 11 নম্বর প্রশ্ন বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন FI XI 132 + 5K দেওয়া আছে, আর সামেশন F এর মানটা দেওয়া আছে 20 হলে K এর মান কত। তাহলে আমরা দেখো যৌগিক গড়ের সূত্র আমরা জানি, আমরা লিখব অতএব যৌগিক গড় বা পরিসংখ্যা বিভাজন গড়, তোমরা যেটা লিখতে পারো। তাহলে যৌগিক গড়, এই যৌগিক গড়ের সূত্র আমরা জানি সামেশন FI XI বাই সামেশন FI। ঠিক আছে, আর এর মানটা আবার বলে দিয়েছে 8.1, তাহলে এরই মানটা বলেছে 8.1। তাহলে এখানে দেখো এখানে মানগুলো আবার সামেশন FI আর X এর মানটা বলেছে কত 132 + 5K, এটা মানটা বলে দিয়েছে, আর সামেশন FI এর মানটা বলেছে 20, এটা 8.1। তাহলে 132 + 5K এটা যদি বর্গগুণ করো তাহলে এটা পেয়ে যাবা 162 পেয়ে যাবা। তাহলে এখানে দেখো এখানে আমরা 5K রেখে দেব, এটা যদি বিয়োগ করো 162 থেকে 132 বিয়োগ তা তোমরা পাবা 30, তাহলে 5 6 30, তাহলে আমরা এখান থেকে এর মান পেয়ে গেলাম 6, এটা আমাদের অ্যান্সার। দেখো 4-এর 12 নম্বরটা আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কে চলে আসলাম। দেখো আমরা শেষের প্রশ্নটা করাবো। তো শেষের প্রশ্নটা বলেছি 2x + 1/x = 2, যেটা যদি হয় তাহলে আমাদের মান বের করতে বলেছে x/2x² + x + 1। দেখো এর সাহায্য নিয়ে এর মানটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমে এর কাজ করছি, এখানে আমরা দেখো নিচ থেকে আমরা x কমন যদি নিই আমরা, তাহলে এখানে যাবে 2x, আর এটা xটা আমাদের 1 হয়ে যাবে। আর এখানে দেখো এখানে x নাই, ঠিক আছে, তবু আমরা x কমন নিয়েছি, তাহলে কমন যাচ্ছে না মানে তাহলে আমরা নিচে xটা দিয়ে দেবো, এভাবে কমন নেওয়া যায়। কমন যেখানে যাবে না সেখানে তোমরা নিচে দিয়ে দেবা, এক্স মনে হচ্ছে এক্সটা কমন যাচ্ছে না, তাহলে একের নিচে এক্স দিয়ে দাও, এটাকে কমন নেওয়া বলে। কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া, ঠিক আছে, এক্স কমন নিয়েছে মানে এক্স দিয়ে সবাইকে ভাগ করবো, এখানে এক্স দিয়ে ভাগ করলে 2x পাবা, এক্স দিয়ে ভাগ করলে 1 পাবা, আর এখানে এক্স দিয়ে ভাগ করলে 1/x। আচ্ছা এখানে এক্স কেটে দিলাম, তাহলে পরে থেকে গেল 1, আর এটা 2x + 1/xটাকে নিয়ে আসলাম পাশাপাশি, আর +1টা ওদিকে রাখলাম, তাহলে 1/, দেখো 2x + 1/x এর মানটা দেখো 2 দেওয়া আছে, তাহলে এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, উপরে 1, তাহলে এখানে উপরে 1 আর 2 আর 1 যোগ করে কত পেয়ে যাবো 3, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। তোমরা দেখো ভালো করে আমি অঙ্কগুলো করে দিয়েছি, যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় তা তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে তোমাদের যেটা বললাম, তোমরা ভিডিওগুলোতে লাইক করবা নিশ্চয়ই, আর এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা। আর যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তা ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, তা তোমরা ভালো থেকো।